প্রাচীনকালে মানুষের চেয়ে বন্যপ্রাণী বেশি ছিল। কিছু কিছু বন্যপ্রাণী প্রতিদিন লোকালয়ে আসত এবং বিভিন্নভাবে সাধারণ মানুষকে কামড় দিত আর হয়রানি করত। একদা বনে একটি দুষ্টু বাঘ ছিল। সে সব সময় মানুষকে শিকার বানাতো। দুষ্টু বাঘের কারণে ভয়ে কেউ বনে যেতে পারত না। পাশের গ্রামে থাকত রবিন নামের একজন বৃদ্ধ লোক। একদিন রবিন বেতলতা কাটতে বনে গেল। সেই দুষ্টু বাঘটি লুকিয়ে লুকিয়ে রবিনকে শিকার করতে চায়। রবিন সেটা আগেই টের পেয়ে যায়। রবিন ছিল অনেক বুদ্ধিমান। সে বাঘটিকে লক্ষ্য করে নিজে নিজে বলতে শুরু করে, এই বছরটা বাঘেদের জন্য খুবই খারাপ সময়। এবছরে খুব ভয়ানক বন্যা হবে। বন্যার পানিতে সমস্ত বন্যপ্রাণী মারা যাবে। একথা শুনে বাঘ ভয় পেয়ে গেল। রবিন মিথ্যা বলছে কিনা তা বাঘ জানত না। এই লোক কি সত্যি কথা বলছে? যদি সত্যি বন্যা হয়, সব বন্যপ্রাণী কি মারা যাবে? বাঁচার কি কোনো উপায় নেই? যদি বেঁচে থাকতে চাই তাহলে কি করতে হবে? কোথায় যেতে হবে? রবিন বড় বড় করে বলতে থাকে, আমি একটা লম্বা বেত ব্যবহার করব প্রাণীদের ঝুলানোর জন্য এবং অন্যটি অন্য কাজে ব্যবহার করব। এই বছর সমস্ত বন্য বাঘ মারা যাবে। রবিন এই কথাটা বারবার বলতে থাকে। এই বছর সমস্ত বাঘ মারা যাবে, কি দুঃখজনক। এই বছর সমস্ত বাঘ মারা যাবে, কি দুঃখজনক। বাঘ রবিনের কথা শুনে ভাবল, এই লোকটিকে জিজ্ঞাসা করা উচিত কি হচ্ছে। বাঘ রবিনকে জিজ্ঞাসা করল, আরে স্যার, সত্যি কি এবছর অনেক বড় বন্যা হবে? রবিন অবাক হওয়ার ভান করে উত্তর দিল, হ্যাঁ, এবছর খুব বড় একটা বন্যা হবে। আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত আছি। এজন্য আমি তোমাদের জন্য বেতের লতা কাটছি, যাতে তোমাদের ঝুলিয়ে রাখতে পারি আর তোমরা জলের উপরে থাকতে পারো। রবিনের কথা শুনে বাঘটি ভয় পেয়ে গেল। বাঘ রবিনের কাছে এসে বলল, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। আপনি কি আমাকে ঝুলিয়ে রাখতে পারবেন, যাতে আমি পানির উপরে থাকতে পারি? আপনি যদি আমাকে সাহায্য করেন, আপনার এই সাহায্যের কথা আমি কখনো ভুলবো না, সারা জীবন মনে রাখবো। এত বিনয়ী হবেন না, এটা কোনো সমস্যা না। আপনি বসুন, আমি আগে বেত কেটে আনি। রবিনের কথা শুনে বাঘ চিন্তামুক্ত হলো এবং সে রবিনের জন্য অপেক্ষা করছিল। আর রবিন বড় বড় বেত কাটছিল, যাতে বাঘকে ভালোভাবে বাঁধতে পারে এবং বাঘ পালাতে না পারে। বেত কাটা শেষে রবিন বেত নিয়ে বাঘটিকে ভালো করে বেঁধে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিল। ও স্যার, এটা কি পানির উপরে থাকবে? হ্যাঁ, এটা পানির উপরেই থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি এটা পানির উপরেই থাকবে। এরপরে রবিন একটা বড় লাঠি নিয়ে আসলো। আরে, লাঠি আনছেন কেন? আমি এটা বাড়ি থেকে আনছি আত্মরক্ষার জন্য। যদি কোনো মারাত্মক প্রাণী দেখতে পাই, তাহলে যেন নিজেকে রক্ষা করতে পারি। বাঘ হাসল। আমি ছাড়া এই বনে আর কোনো বাঘ নেই। আমি একমাত্র সবাইকে শিকার করি। ভাই, তুমি খুবই দুষ্ট প্রাণী তো দেখছি। এখন আমি তোমাকে মারতে চাই। সে লাঠি নিয়ে বাঘের কাছে গেল এবং বলল, বেশি নড়াচড়া করলে পড়ে যাবে কিন্তু, তাই স্থির থাকো। দয়া করে শক্ত করে বেঁধে রাখুন, না হলে তো আমি পড়ে মারা যাব। বাঘটি আটকে ছিল, তাই লোকটি সর্বশক্তি দিয়ে বাঘটিকে আঘাত করেছে। বাঘটি পালানোর চেষ্টা করছিল। বেচারা বাঘটি সর্বত্র ক্ষত ছিল। সুযোগ বুঝে বেচারা বাঘটি বেতগুলোতে কামড়ে ধরে পালিয়ে যায়। কিছু সময় পর রবিন বাড়ি ফিরে যায়। ওহ, খুব খারাপ লাগছে। সে জঘন্য বৃদ্ধ আমাকে বোকা বানানোর সাহস করেছিল। কত দুর্ভাগ্য। বাঘ পালিয়ে গিয়ে একটি হাতির সাথে দেখা করে। হাতি বাঘকে দৌড়াতে দেখে জিজ্ঞাসা করল, ভাই বাঘ, কি হয়েছে? এত দ্রুত দৌড়াও কেন? ওই বুড়ো রবিন আমাকে বোকা বানিয়ে মারধর করেছে। আমার শরীরের দিকে তাকাও, এটা ফুলে যাচ্ছে। সে বুড়ো রবিন কোথায়? সে নদীর চারপাশে চাষাবাদ করে।
আমি তো তাকে টুকরো টুকরো করে ফেলবো, যাতে সে অন্যদের এভাবে আঘাত না করতে পারে। প্রতিমধ্যে হাতির সাথে রবিনের দেখা হয়, কিন্তু হাতি জানতো না এটাই সেই রবিন ছিল। স্যার, আপনি কি রবিন নামের কাউকে চিনেন? আপনার সাথে তার কি দরকার? আমি খুব পাগল। সে আমার বন্ধুকে বোকা বানিয়ে মারধর করেছে। ও, রবিন? তার বাড়ি নদীর পূর্বের দিকের সাদা বাড়িটা। স্যার, আপনি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? আমি যদি সত্যিই তাকে মেরে ফেলতে পারি, তাহলে তুমি যা চাও তাই দেব তোমাকে। রবিন হাতির কথা শুনে বিস্মিত হয়ে গেল এবং হাতিকে বলল, সে বৃদ্ধ রবিন কিন্তু অনেক চালাক, আমি পারবো না। রবিন চালাক হলে তুমি আমার মাথায় চড় মারতে পারো, আমি কিছু মনে করব না। ও তাই, তাহলে চলুন। রবিন তখন একটি ছুরি নিয়ে হাতির সাথে চলে গেল। শক্ত করে ধরুন। চিন্তা করবেন না, হাঁটতে থাকুন আপনি। হাতি যেই না পানিতে পা দেয়, রবিন হাতির মাথায় ছুরি দিয়ে আঘাত করে। হাতির বড় শরীর থাকা সত্ত্বেও লোকটির কৌশলের জন্য হাতি আঘাত পায়। তুই আমাকে ছুরির আঘাত করলে কেন? হাতি দ্রুত তীরে ফিরে গেল এবং অনেক আহত হয়ে পালিয়ে গেল। হাতি রবিনকে তার পিঠ থেকে ফেলে দেয় এবং তার বন্ধু ভাল্লুকের কাছে যায়। হাতির ক্ষত দেখে ভাল্লুক জিজ্ঞাসা করল, হাতি ভাই, তুমি এত দ্রুত দৌড়াচ্ছ কেন? কি সমস্যা? তোমার মাথা থেকে এত রক্ত পড়ছে কেন? ও, খুব ব্যথা করছে ভাই ভাল্লুক। সে খারাপ লোক রবিন আমার সাথে প্রতারণা করেছে এবং আমার মাথায় ছুরিকাঘাত করেছে। এটা খুবই খারাপ ব্যথা। ভাল্লুকটি হাতির জন্য রেগে গেল এবং জিজ্ঞাসা করল, ও আমার সৌভাগ্য ভাই, রবিন খুবই নিষ্ঠুর। সে লোকটি এখন কোথায়? আমি তোমার জন্য তাকে মারবো, চিন্তা করো না। রবিন দুর্বল, সে আমার সাথে জিততে পারবে না। সে নদীর কাছে চাষাবাদ করে। আমি এখন চলে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি রবিন আমাকে আবার ছুরির আঘাত করবে। কত বড় সাহস! রবিন আমাদের সবাইকে মারার সাহস করে। রবিন আগে থেকেই ভাল্লুককে দেখে নেয়, তাই সে গরুর কাছে এসে বলে, গরু, কঠোর পরিশ্রম করো। আমাদের কাজ শেষ হলে আমি আপনাদের কিছু মৌমাছি খাওয়াবো। মিষ্টি মধুতে ভরা 2টি মৌমাছির চাক আছে। পরিশ্রম করতে থাকুন, শীঘ্রই খেতে পারবে। বাহ, এই লোকটার 2টা মৌমাছি চাক আছে। আমার আগে মৌমাছি খাওয়া উচিত, তারপর লোকটিকে খাওয়া উচিত। রবিন এটি বারবার বলছিল। ভাল্লুক এটা শুনে মৌমাছি খেতে চাইল। স্যার, দয়া করে আমাকে মৌমাছি খেতে দাও, আমি সত্যিই তাদের খেতে চাই। আমার কাছে শুধু 2টি মৌমাছির চাক আছে, যা আমার গরুর জন্য। কিন্তু আপনি যদি এটি খেতে চান তবে এখানে আসুন, আমরা প্রথমে কথা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমি কিছু সুস্বাদু মৌমাছি খেতে পারবো। ভাল্লুক এসে লোকটির সামনে এসে বসল। রবিন ভাল্লুকের খারাপ উদ্দেশ্য না জানার ভান করছে। আপনি যদি মৌমাছি খেতে পছন্দ করেন তবে আমি আপনাকে দেব, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার গরু রাগ করবে, কারণ তারা মৌমাছিও খায়। আপনি যদি সত্যিই মৌমাছি খেতে চান তবে আপনাকে আমার সাথে কিছু সময়ের জন্য লাঙ্গল দিতে হবে। আমি আপনার জন্য মৌমাছির 2টি চাক নিয়ে আসব, গরু অন্য সময় খেতে পারবে। আমি কঠোর পরিশ্রম করব, কিন্তু এটা তো ভারী কেন? আমি এটা টেনে আনতে পারবো না। তাড়াতাড়ি এটা টানো, ইতিমধ্যে দেরি হয়ে গেছে। আপনি কি নিশ্চিত আপনি এটা করতে পারবেন? লাঙ্গল মোটেও নড়ছে না। সাহায্য করো। আপনি কেন এটি টানতে সাহায্য করছেন না? মজা করা বন্ধ করুন। না, আমি চাই না। ভাল্লুক লাঙ্গল টানার জন্য অপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু নড়াতে পারছিল না। রবিন লাঙ্গল ছেড়ে দিয়ে ভাল্লুককে মারধর করে যখন এটি পালানোর চেষ্টা করছিল। পালাতে হবে, ব্যথা! ভাল্লুককে এত বেশি মারছিল যে তার সমস্ত শরীর ফুলে যায়। ভাল্লুকটি এতটাই যন্ত্রণায় ভুগছিল যে সে দড়ি ছেড়ে পালিয়ে যায়। অবশেষে যখন ভাল্লুক পালিয়ে গেল, পথে ভাল্লুকের সাথে নেকড়ের দেখা হলো। ভাই ভাল্লুক, তুমি এত দৌড়াচ্ছ কেন?
সেই চালাক রবিন আমার সাথে প্রতারণা করেছে এবং আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত না হওয়া পর্যন্ত সে আমাকে মারধর করেছে। কি সে নিজেকে কি মনে করে? তার সাহস কি করে হলো? চিন্তা করো না, আমি তাকে খুঁজতে যাব এবং খাবার হিসেবে নিয়ে আসব। চিতাবাঘ এসে নেকড়েকে বলল, সে ব্যক্তি আমাদের সব বন্ধুদের মারধর করেছে, আমাদের অবশ্যই প্রতিশোধ নিতে হবে। এটা ঠিক, এসো একসাথে চলো। যখন আমরা তাকে ধরবো আমরা তাকে খাবার হিসাবে ভাগ করে নিতে পারবো এবং খেতেও পারবো। ঠিক আছে, চলো। চিতাবাঘ নেকড়ের সাথে একমত হয়ে নদীর পাড়ে এসে বসেছিল। ভাই নেকড়ে, আমাদের ওই লোকটিকে জিজ্ঞাসা করা উচিত যে সে রবিনকে চিনে কিনা। তারা রবিনকে একটি নৌকায় করে কাছাকাছি আসতে দেখে নেকড়ে জিজ্ঞাসা করল, আরে স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি রবিন নামের কাউকে চিনেন? হ্যাঁ, আমি তাকে চিনি, কিন্তু সে নদীর ওপারে আছে। আপনি কি আমাদের ওখানে নিয়ে যেতে পারবেন? আমি যদি তাকে শিকার করে অনেক মাংস পাই, আমি আপনাকে অর্ধেক দেব। রবিনের আরেকটি প্রাণীর সাথে দেখা করা হলো যারা প্রতিশোধ নিতে চায়। তিনি সত্য না জেনে এই প্রাণীদের বিরুদ্ধে জয়ী হওয়ার উপায় খুঁজতে বের করল। ঠিক আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব। আমি জানি রবিন কোথায় থাকে। আমি সরাসরি তার কাছে নিয়ে যাব তোমাদের। বাচ্চারা, নৌকায় এভাবে বসো না, এটি ডুবে যেতে পারে। সামনে বসো যাতে নৌকা ডুবে না যায়। নেকড়ে এসে রবিনের সামনে বসল। এই লোকটি দেখতে রবিনের মতো, এটি যদি সে হয় তাহলে আমাদের বিপদ আছে। নেকড়ে চিতাবাঘকে ডাকল। এসো চিতাবাঘ, আমার কাছে এসে বসো। না না, আমি সেখানে যেতে পারবো না, এই লোকটি রবিন। নেকড়ে লোকটির দিকে তাকিয়ে বলল, এটা রবিন হতেই পারে না। রবিন এত উদার হতেই পারে না, সে আমাদের নৌকায় করে নিয়ে যাবে। রবিন কিছু বলে না। তখন চিতাবাঘ এসে নেকড়ের কাছে বসল। এবার রবিন নেকড়ের কাছে এসে ছুরি দিয়ে আঘাত করল। নেকড়েটি জখম হয়ে গিয়েছিল। তারপর সে পানিতে লাফ দেয়। এটা সত্যিই রবিন, এটা রবিন। নেকড়ে ও চিতাবাঘ দুইজনেই পানিতে লাফ দিল। আমি তোমাকে আগেই বলেছিলাম এটা রবিন, এখন কি হলো? কথা বলা বন্ধ করো, শুধু সাঁতার কাটতে থাকো। তারা দুজনেই পালিয়ে গেল। রবিন প্রতিদিন জমিতে চাষাবাদ করে এবং নিরাপদে বাড়িতে ফিরে আসে। রবিন জানত যে পশুরা তার বিরুদ্ধে ক্ষোভ পোষণ করবে। এখন রবিনের অনেক বয়স হয়ে গেছে, তাই সে নিজেকে রক্ষা করার জন্য শেষ কৌশল খুঁজে বের করে। ওই প্রাণীগুলো আমার জন্য রাগ পোষণ করে রাখবে। নিজেকে রক্ষা করার জন্য 50-60টা ছুরি তৈরি করতে হবে। ছুরি বানানোর পর তার পরিবারকে ডেকে বলল, বাচ্চারা, আমার কথা শোনো। আমি মারা গেলে এই সমস্ত ছুরিগুলো সেই জায়গায় রাখবে যেখানে আমাকে কবর দেওয়া হবে। মাটি দিয়ে পুঁতে দিতে হবে যাতে সেগুলো দেখা না যায়। 5-6 দিন পর আবার কবর দেখতে যাবে। হ্যাঁ বাবা। কিছুদিন পর রবিন মারা গেল। তার সন্তানেরা তাকে একটি বড় গাছের নিচে কবর দিল। এখন পর্যন্ত আমি বাবার উদ্দেশ্য বুঝতে পারিনি। আমাদের পিতা এখন স্বর্গে আছে। রবিনের মৃত্যুর 3 দিন পর কবর খুঁড়ে বের করছিল নেকড়ে এবং ভাল্লুককে বলছিল, আরে ভাই ভাল্লুক, জানো কদিন আগে রবিন মারা গেছে? তার বাচ্চারা খুব কাঁদছিল। ভালো খবর, তিনি বেঁচে থাকতে খুব দুষ্ট ছিল। আমি প্রতিশোধ দিব এবং তার মৃতদেহ টুকরো টুকরো করে খাবো। ভাল্লুক হাতিকেও খবর দিল এবং তারা সবাই মিলে রবিনের লাশ ছিঁড়ে খাওয়ার জন্য আসলো। আমি তার লাশ ছিঁড়ে টুকরো টুকরো করে খাবো। তারা সবাই কবর খুঁড়ছে। হ্যাঁ, আমার পাটি কেটে গেল। এই লোকটি মারা যাওয়ার পরও আমাদের কষ্ট দিচ্ছে। হাতি এসে দেখল সমস্ত প্রাণী আহত হয়েছে। হাতির রবিনের উপর রাগ ছিল। এই রবিন মরার পরও খারাপ। তিনি জীবিত এবং মৃত উভয় ভয়ঙ্কর। এটা আমার উপর ছেড়ে দিন, আমি লাশ বের করব। হাতি শক্তিশালী ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে কবরে লাথি মারল। হাতি ছুরির উপর পড়ে গেল। সবাই মারা গেল। কয়েকদিন পর
রবিনের ছেলেমেয়েরা এসে দেখল তার বাবার কবরের পাশে পশুগুলো মরা পড়ে আছে। শেষ কথা হচ্ছে, রাগ কখনো কল্যাণ বয়ে আনে না। নিশি ছিল এক সাধারণ ঘরের মেয়ে। তারা ছিল 3 বোন 1 ভাই। নিশি বড় হয়েছে, তার বাবা মা তাকে ধুমধাম করে বিয়ে দিল। কিছুদিন পর নিশির একটা ছেলে হলো। নিশির সংসার খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ তার কপালে সুখ সইল না, তার স্বামী মারা গেল। হে আল্লাহ, তুমি আমাকে এ কি করলে? আমি সারা জীবন কিভাবে থাকবো এই ছোট বাচ্চাকে নিয়ে? আমি সারা জীবন কিভাবে থাকবো এই ছোট বাচ্চাকে নিয়ে? দুর্ভাগা নিশিকে তার বাবা মা তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন নিশির বাবা নিশিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আমি তোকে একটা কথা বলবো, তুই কথাটা রাখার চেষ্টা করবি। সরকার বাড়িতে যে ছেলেটা কাজ করে সে তোমাকে অনেক আগে বিয়ে করতে চেয়েছিল, আমরা সেখানে তোমাকে বিয়ে দিইনি। এখন তোমার একটা ছেলে আছে, তারপরেও সে তোমাকে বিয়ে করতে যাচ্ছে। তুমি যদি রাজি থাকো তাহলে তার সাথে আমরা তোমার বিয়ে ঠিক করব। এইদিকে নিশি ছেলেটিকে বিয়ে করার আগে অনেক পছন্দ করত। তারা দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু নিশি মুখ ফুটে বলতে পারেনি। বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তোমার মুখের উপরে আমি কোনো কথা বলবো না। আমার কথা রাখার জন্য তোমাকে ধন্যবাদ মা। তাহলে আমি বিয়ের আয়োজন শুরু করলাম। এইদিকে নিশির বিয়ে হয়ে সে তার শ্বশুর বাড়িতে চলে গেল। তার শ্বশুর বাড়ির লোকজন ছিল অনেক বড় লোক। তার স্বামী রাগ করে দেশ ছেড়ে চলে এসে এখানে থাকত। নিশির সংসার খুব ভালোভাবেই চলছিল। নিশির ঘরে আরেকটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হলো। হঠাৎ এবারও তার কপালে আর সুখ সইল না। তার স্বামী বাস অ্যাক্সিডেন্টে মারা গেল। হে আল্লাহ, তুমি আমার সাথে এ কি করলে? আমি আমার এক সন্তানকে রেখে কেন সংসার করতে আসলাম? তুমি আমাকে আবার বিধবা করলে। নিশি দ্বিতীয়বারের মতো আবার বিধবা হলো। এদিকে নিশি আবার বাবার বাড়িতে ফেরত আসলো 2 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে। সে মাঠে ঘাটে কাজ করে সংসার চালাতে লাগলো। নিশিদের বাড়ির পাশে একটা বিশাল বড় পুকুর ছিল। সেই পুকুরে সবাই গোসল করত। সেই পুকুরের পানি কোনো সময় শুকাতো না। এদিকে নিশি যখন রাতে ঘুমাতো, নিশিকে রাতে স্বপ্নে দেখানো হতো পুকুর পাড়ে 7টা স্বর্ণের টেক। এই নিশি, তুই তো ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছিস, তাই না? এই দেখ কত স্বর্ণ, এগুলো সব তোর জন্য। তুই যদি চাস তাহলে আমি এগুলো তোকে দিতে পারি। কি গো খালা, তুমি তো অনেকদিন আগেই মারা গেছো। তুমি কোথা থেকে আসলে? আমি আর তোর দুঃখ কষ্ট দেখতে পারলাম না, তাই তোর জন্য এই সোনার ডেকচিগুলো নিয়ে আসছি তোকে দেবার জন্য। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমাকে বোকা বানাতে এসো না। আমি একদম সত্য কথা বলছি। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই কালকে পুকুর পাড়ে আসবি। ওখানে সোনার ডেকচি মাটির নিচে পোতা আছে। এদিকে নিশি পরের দিন সকালে পুকুর পাড়ে গেল এবং সোনার ডেচকিগুলো খুলে দেখল। কিরে, তোর আমার কথা এখন বিশ্বাস হলো? হ্যাঁ খালামণি, সোনার হাড়ি তো দেখলাম। তুই কি এগুলো পেতে চাস? হ্যাঁ খালামণি। তাহলে যে আমাকে তোর কিছু দিতে হবে। তুমি কি চাও খালামণি, বলো।
আমাকে তুই এক জোড়া কবুতর উপহার দিবি, তাহলে এই সোনার হাড়ি তুই নিতে পারবি। এদিকে নিশি একজোড়া কবুতর কিনে পুকুর পাড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ তার ভাবির সাথে দেখা হয়। তার ভাবি তাকে জিজ্ঞাসা করল, বড় আপা, কবুতর নিয়ে কোথায় যাচ্ছেন? বাড়ি থেকে কবুতর নিয়ে আবার কোথায় যান? চুপ চুপ, কাউকে বলবি না। আমাকে রাত্রে স্বপ্ন দেখিয়েছে, ওই পুকুর পাড়ে 7টা স্বর্ণের হাড়ি আছে। আমি গিয়ে দেখে আসছি, সত্যি আছে। আমাকে বলছে 2টা কবুতর দিয়ে হাড়িগুলো উঠিয়ে নিয়ে আসতে। আমি হাড়ি আনতে যাচ্ছি। এ কি সর্বনাশের কথা বড় আপা! তুমি জোড়া কবুতরের অর্থ কি জানো? জোড়া কবুতরের অর্থ হচ্ছে তোমার ছেলে মেয়েদের মধ্যে 2 জন। তুমি এই টাকা যদি নাও, তাহলে তোমার ছেলে মেয়ে 2 জনই মারা যাবে, শুধু একজন বেঁচে থাকবে। হায় হায়, তুই এ কি বলিস? আমার ছেলে মেয়ে যদি মারা যায়, তাহলে আমি টাকা পয়সা কাকে খাওয়াবো? দরকার নাই আমার এমন টাকা পয়সার। আমার সন্তানরা বেঁচে থাকুক, এতেই আমি সুখী। এদিকে নিশি বারবার একই স্বপ্ন দেখতে থাকল। পরের দিন নিশি সোনার হাড়ের উপর প্রস্রাব করে দিয়ে আসলো। তোর এত বড় সাহস, তুই আমার শরীরের উপর প্রস্তাব করিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। নিশি ভিতর থেকে অনেক ছটফট করছিল। এটা তার বড় ছেলের চোখে পড়ে যায়। সে তার মাকে ধাক্কা মারে এবং মাটিতে পড়ে যায় এবং তার মা বেঁচে যায়। আমি তোকে বোকা বানাতে চেয়েছিলাম, তোর ছেলে মেয়েকে খেতে চেয়েছিলাম, তুই আমাকে তা দিলি না। তাতে কি হয়েছে? আমি অন্য কারো কাছ থেকে তা আদায় করে ছাড়ব। এদিকে ভূত একই স্বপ্ন অন্য আরেকজনকে দেখালো। সে কবুতরের অর্থ জানত না, তাই সে স্বর্ণগুলো উঠানো। হঠাৎ তার 2 মেয়ে গলা দিয়ে রক্ত পড়তে শুরু করলো। হে কি হলো মা তোদের? আমি বুঝতে পারিনি জোড়া কবুতরের অর্থ তোরা 2 বোন। আমাকে ক্ষমা করে দিস মা, আমি খুব লোভ করেছি। এদিকে গরিব লোকটা 2 মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেল। এক মেয়েকে হাসপাতালে নেবার পর অনেকদিন পর সুস্থ হলো। আমাকে ক্ষমা করে দিস মা। এদিকে গ্রামবাসী এই ঘটনার পরে সেই পুকুরে গোবর গুলিয়ে পুকুরে পানি ঢালল। গোবর পানিতে দেওয়ার ফলে সেই পুকুরে আর ভূত বসবাস করতে পারল না। গ্রামে আবার শান্তি ফিরে এলো।